আমাকে ফেলে দেওয়ার জন্য হাইলাকান্দি রুটের এক হোটেলে এক সভা আহ্বান করা হয়। আমার কিছু অফিস মেয়াররা সেখানে উপস্থিত হয়ে আমাকে ফেলে দেওয়ার একটা চক্রান্ত করেন। আপনাদের পত্রপত্রিকায় আমরা দেখেছি কিছুটা বেরিয়েছিল। জানি না সেই রাতে কি এমন ঘটনা হয়েছিল। পরের দিন আমার ভাইস প্রেসিডেন্ট আদার্স নীলাভ মজুমদার পদত্যাগ করলেন। আজকে পর্যন্ত আমি এটা ধোঁয়াশায় ছিলাম। সেই সভায় সেই দিনের হোটেলে আমার অফিস বিহারের সঙ্গে প্রতাপশালী কয়েকজন রাজনৈতিক নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। সঙ্গে সঙ্গে যখন আমি এই ব্যবস্থাটা নেই সভাপতিকে জানিয়ে সভাপতির আদেশ ক্রমে, তখন আমি দেখি কয়েকজন কর্মকর্তা আমার অফিস বিহারার আমার উপর রেগে আগুন যে আমি কেন এটা এনকোয়ারি করছি এবং কেন। তখন আমি উত্তর দিলাম যে চিফ এক্সিকিউটিভ অফিসিয়াল এই সংস্থার হয়ে আমি এটা তো করতেই পারি। যখন আমি সব হিসাব চাইলাম, আমি দেখলাম সেই ক্রিকেট একাডেমি থেকে বৎসরে 2.5 থেকে 3 লক্ষ টাকা কালেকশন হয়। কোনো বছর 3 লক্ষ, কোনো বছর 3.5 লক্ষ, কোনো বছর 2.5 লক্ষ প্লাস। যেই দিন আমি এটা নিজের হাতে নিয়ে আনলাম, আমি দেখলাম যে 1 বছরে নিয়ার অ্যাবাউট 25 লক্ষ টাকা আমার ইনকাম। আমি অবাক হয়ে যাই যে এই কয়েক বছর কি হয়েছে ক্রিকেট একাডেমিতে। তারপরেই দেখলাম আরেকটা চক্র আমার এগেইনস্টে চলে গেছে। আরেকদিন মাঠের কাজের জন্য আমার তৎকালীন গ্রাউন্ড সচিব, আজ রুলার ঠিক করতে হবে, আজ মাটি ফেলতে হবে, আজ এইটা লাগবে সেইটা লাগবে, প্রত্যেক একটা সিস্টেমে পরিণত হয়েছে। আমি বললাম না, আমি আর রুলার ঠিক করাবো না, প্রয়োজন হলে ভাড়া নিয়ে আসবো। আজকে রুলারে 2,000 টাকা খরচ করলাম, কালকে আবার 5,000, পরশুদিন আবার মাটি আনতে হলে মাটি দেখার জন্য 1,000-1,500 টাকা খরচ করতে হয়। যে যায় মাটি দেখার তাকে দুপুরের লাঞ্চও দিতে হয়, গাড়ি ভাড়াও দিতে হয়, তাছাড়া এক্সট্রা পয়সা দিতে হয়। আর আমরা সবাই শপথ নিয়েছি যারা ক্রীড়া সংস্থাকে রক্ষা করার। এই সমস্ত যখন আমি বাধা দেই, আমার এগেইনস্টে বিদ্রোহ মাথাচাড়া দিতে থাকে। ধীরে ধীরে এইভাবে চলছে। সুইমিং শাখায় আমার কাছে বিল আসলো একটা দোকানের, কারণ আমি পরে এনকোয়ারি করে স্টক রেজিস্টার গিয়ে দেখতে পাই সুইমিং পুলে যে ওই মালটা আমার সুইমিং পুলের ইনচার্জ রিসিভই করেন নাই। আমার কাছে একটা প্রায় 50,000 টাকার মতো বিল, 40 থেকে 50,000। আমি কিছু না বলে স্টক রেজিস্টারের কেটে এইখানে ক্লোজ করে সিগনেচার করে ফটো তুলে নিয়ে আসছি। তারপর আমি এই বিলটা আটকে দিলাম। এই বিলের ব্যাপারে আজ পর্যন্ত আমাকে কেউ এনকোয়ারি করে না, কেন বিলটা আটকানো। জানতে পারলাম আমার স্টাফ বললো সুইমিং বিভাগের শাখা সচিব উনি একসাথে সবার পেমেন্ট তুলে ওনার দোকানে নিয়ে যান, এখানে বসে বসে সবাই পেমেন্ট এবং ফর্ম উনি ওনার দোকানে রেখে ডিস্ট্রিবিউট করেন। আমি ডিএসএর সেক্রেটারি হিসাবে আমি কিছু জানি না, আমার স্টাফও কিছু বলতে পারে না। যখন এই ব্যাপারটায় আমি লাগাম টানলাম, কয়েকদিন পরেই হঠাৎ একদিন আমার জেনারেল কাউন্সিল সদস্য অরিজিৎ গোস্বামী সুইমিং পুলে যান সুইমিং ট্রেনিং দেওয়ার জন্য। তখন আমার শাখা সচিব এমনভাবে উনি গিয়ে বলেছেন, আমি অতনু ভট্টাচার্য সেক্রেটারি স্যারকে বলে আসছি, তো যাও তোমার সেক্রেটারিকে গিয়ে বলো এখানে সুইমিং হবে না। উনার সাথে এইরকম ব্যবহার করেন, উনি খুব এত বাজে বিহেভ করেন। উনি আমাদেরকে কমপ্লেন জানান, আমাকে এবং আমার সভাপতিকে। উনার কমপ্লেন পেয়ে আমি উনাকে এবং অরিজিৎ বাবুকে ডেকে আনি, আমার ঘরে বসে সিদ্ধান্ত হয় এবং সেই দিন সুইমিং শাখা সচিব লিখিতভাবে অরিজিৎ গোস্বামীর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে লিখিতভাবে কাগজ জমা দেন। এই জীবিতে এটা নিয়ে আসি এবং জীবিতের সিদ্ধান্ত, কারণ আর্থিকভাবে যদি আমি অ্যাডজাস্ট করতে যাই সব দোষ আমার উপরেই আসবে। চলতে থাকে এইভাবে। আসলো ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি। এনএম গুপ্ত ট্রফির শুরুতেই মনোমালিন্য বাড়তে থাকলো, কারণ আমি আমার পূর্ববর্তী জেলা ক্রীড়া সংস্থার যারা অভিভাবকগণ আছেন তাদের কাছ থেকে আমি জানতে পারি যে জেলা ক্রীড়া সংস্থায় যদি যত বড়ই অনুষ্ঠান হোক, ইন্টারন্যাশনাল হোক, ন্যাশনাল হোক, তার চেয়ারম্যান নিযুক্ত করা হয় সভাপতিকে। প্রথমবার জবরদস্তি করে আমার সভাপতিকে সরিয়ে অন্য একজনকে এনএম গুপ্তর চেয়ারপারসন করা হলো, যেটা আমি মেনে নিতে পারি নাই। আমার সভাপতি দুঃখ পেয়ে সেই সভায়ও আসেন নাই। এই রকম চলতে থাকলো। তারপর এই রকম একটা প্যাড ছাপিয়ে নিচ্ছেন আমার কম্পিউটার অফিস থেকে, শিলচর জেলা ক্রীড়া সংস্থার কম্পিউটার থেকে উনি একটা প্যাড ছাপিয়ে নিচ্ছেন, 33rd ক্যাপ্টেন এনএম গুপ্ত মেমোরিয়াল ইনভাইটেশন ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটি। কারণ আপনারা আমার থেকে যথেষ্ট অভিজ্ঞ, জেলা ক্রীড়া সংস্থার থেকে আসছেন এতদিন থেকে, আপনারা তো নিশ্চয়ই জানেন যে জেলা ক্রীড়া সংস্থার যে কোনো বিভাগ এরকম প্যাড ছাপে করতে পারে কিনা আমি জানি না।
আমি জানি না যে এইরকম করতে পারেন কিনা না, এবং আমার অফিসে বসে উইদাউট মাই ইনফরমেশন ওই ধরনের অবস্থা জেলা ক্রীড়া সংস্থায় চলছে। আমি চিঠি পাঠাচ্ছি, ওনারা সেপারেট চিঠি পাঠাচ্ছেন এটা দিয়ে। শুরু হলো সেইভাবে। এনএম গুপ্তের ইনভাইটেশন কার্ড বানানো হলো। এনএম গুপ্তের ইনভাইটেশন কার্ডে জেলা ক্রীড়া সংস্থার সভাপতির নাম কেটে দেওয়া হলো। পরশুদিন আমার মাননীয় বিধায়কের একটা উক্তি দেখেছি বার্তালিপির ডিজিটালে, যে উনি বলছেন কেউ যদি সবাইকে নিয়ে চলতে পারে না তাহলে আমাদের কি করার আছে। এই ধরনের ইলিগ্যাল কাজ চলতে থাকবে আর আমি সবাইকে কপারেশন করব। আজকে জেলা ক্রীড়া সংস্থার যে অডিট ইনকাম ট্যাক্সে সাবমিট করা হয় প্রত্যেক বছর, তার ডেট থাকে 31 জুলাই, লাস্ট ডেট থাকে, আপনারা সবাই জানেন, রিটার্ন এবং অডিট করার। প্রথম বছর আমি বসার পর আমি অনেকবার, আমার সভাপতি অনেকবার বলা সত্ত্বেও আমার কোষাধ্যক্ষ করতেই পারলেন না, দিলেনই না প্রথম 23-24 সালে। তারপর আমি আমার স্টাফ এবং অডিটরের স্টাফ নিয়ে 3 দিন 4 দিন ডিএসের তুলসীদাস বণিক কনফারেন্স হলে বসে এটা প্রিপেয়ার করে উইথ ফাইন দিয়ে নভেম্বর মাসে আমরা অডিট জমা দিচ্ছি 23-24 সালের। 24-25 সালের আজকে পর্যন্ত অডিটের জন্য আমরা পাঠাতে পারি নাই। এনএম গুপ্ত ট্রফি, এত বড় ট্রফি হয়েছে, আমি সাধারণ সম্পাদক হিসাবে আমার কাছে কোনো হিসাব পেশ করে নাই কোনো কেউ। শহীদ বেদি একটা প্রস্তাব এসেছিল, টিচার্স ফোরাম সেল থেকে শহীদ বেদি বানানো হবে, দাবি জানানো হয়েছিল। আমরা জীবিতে বসে এটা পাস করেছি। আমি জানি না, আমার জানা মতে জেলা ক্রীড়া সংস্থার কোষাগারে টিচার্স ফোরাম সেলের কোনো চাঁদা জমা হয় নাই। সবচেয়ে বড় ব্যাপার, আমি নিজে ব্যক্তিগতভাবে 5,000 টাকা শহীদ বেদির জন্য দিয়েছি। আমি মানি রিসিট পাই নাই কোষাধ্যক্ষর কাছ থেকে। আমার কাছে প্রুফ আছে, উনি যে আমার 5,000 টাকা পেয়েছেন, উনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, এটা আমার ফটো করে আমার কাছে রাখা আছে। কিন্তু আজ পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার কোষাগারে এই 5,000 টাকা জমা যদি হয়ে থাকে তাহলে তো মানি রিসিট হতো, আমি পাই না। এনএম গ্রুপ ক্রীড়া সংস্থার অ্যাকাউন্টটা অডিট করানো খুব প্রয়োজন, কারণ আমার সংবিধানে লেখা আছে, উইদাউট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল অফ জেনারেল সেক্রেটারি নো ওয়ান ক্যান মেক এনি পেমেন্ট। তাহলে উনি কিভাবে এতগুলা টাকা পেমেন্ট করে গেলেন, কাকে জিজ্ঞেস করলেন, কার অথরিটিতে করলেন, যার জন্য আজকে পর্যন্ত অ্যাকাউন্ট জমা দিতে পারছেন না। কারণ আমি অ্যাকাউন্ট আমার অডিটর স্যারকে বলেছি যে যদি কোনো ভাউচারে আমার সিগনেচার না থাকে তাহলে আমাকে দেখিয়ে ভেরিফাই করবেন। কারণ অনেক সময় আছে, আমার জানা আছে যে মান্থলি স্যালারি দিয়েছি, হয়তো আমি সাইন আমার নেওয়া হয়নি। আমি ভেরিফাই করলে পরেই বুঝতে পারবো যে কি আছে না আছে। আমি আজকে এটা বিস্তারিত বলতে পারবো না, কারণ সব ভাউচার। আরেকদিন দুপুরবেলা বিকালবেলা আমার ভাইস প্রেসিডেন্ট শিথিলধর, ফুটবল সেক্রেটারি, ওনারা বসেছিলেন। বসা অবস্থায় বাজার মার্কেটিং করা নিয়ে একটা কথাবার্তা হয় গ্রাউন্ড সেক্রেটারির সাথে। তারপরে আমি ওনাদেরকে বলেছিলাম আমার সাথে এরকম কথা বলবেন না, আপনারা বেরিয়ে যান, যার একজন একজন করে এসে কথা বলবেন। পরবর্তীতে ওনারা সবাই সিগনেচার করে সভাপতিকে দিয়েছিলেন আমাকে রিমুভ করার জন্য। সেকেন্ড টাইম আমি 1988 থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য, এনএসইউ থেকে আমার রাজনৈতিক অভিষেক। আমি কংগ্রেসের সদস্য হিসাবে আমি ফেসবুকে পোস্ট করেছি গৌরব গগৈকে আমি আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই, এবং সেই সময় আমার ফিঙ্গারপ্রিন্টে আমরা অনেক সময় কপি পেস্ট করে বসিয়ে দেই, কারণ ফেসবুকে করতে হলে তো নামের প্রয়োজন হয় না। হোয়াটসঅ্যাপে আমি গৌরব গগৈ স্যারকে পাঠিয়েছি, সেইটা কপি পেস্ট করে যখন আমি এনে দিয়েছি, কারণ এতটুকু আমি জানি যে ফেসবুকে পোস্ট করতে হলে নাম দিতে হয় না, এমনিতেই নাম পাওয়া যায়। কপি পেস্ট হিসাবে চলে গেছে। আমি যখন 1 ঘন্টা পরে আমি উপলব্ধি করতে পারছি, লগে লগে আমি সরি কয়ে আমি নিজেই দিয়েছি যে এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু জেলা ক্রীড়া সংস্থার পক্ষে আমি বলিনি। ডেজিগনেশনটা আমি জেলা ক্রীড়া সংস্থা দিয়েছিলাম যে সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা। এটা এমন কি অপরাধ? অপরাধটা হলো আমার এই যে জেলা ক্রীড়া সংস্থার টাকার কোষাগারকে আমি রক্ষা করার জন্য জান দিয়ে চেষ্টা করছি, এটাই আমার অপরাধ। আমার অপরাধটা এই জায়গায় যে জেলা ক্রীড়া সংস্থা, আপনারা হয়তো জানতে পারেন, জেলা ক্রীড়া সংস্থার কাছে কোনো ইনফরমেশন নাই আজ পর্যন্ত কত টাকা ডিসবার্স হয়েছে, রানিং পেমেন্ট হয়েছে কি,
টোটাল টাকা কোথায় আসছে, কে তদারকি করছে, প্ল্যান কি, এস্টিমেট কি, কিচ্ছু আমার কাছে নাই। আমি 2বার পিডব্লিউডি বিল্ডিং ডিভিশনের ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়েছি, আমার সভাপতি একবার দিয়েছেন, কোনো রেজাল্ট আমি পাইনি আজ পর্যন্ত। কি কালার দেওয়া হবে, জানলা লাগানো হবে কিনা না, এইগুলা কাউর সাথে কোনো আলোচনা না করে এইভাবে কাজ চলছে। গতকালকে যখন আমি মাঠে ছিলাম, আজকে আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেট শুরু হবে, আমি হঠাৎ করে দেখি কমলা রং দিয়ে আস্থা গ্যালারি রং করে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমি কন্ট্রাক্টরকে বললাম যে আম্পায়ার এবং প্লেয়াররা আমাকে বলছে কমলা রং দিয়ে যদি গ্যালারি রং হয় তা আমরা দুপুরবেলা ক্রিকেট লাল বল দিয়ে খেলবো কি করে? টেস্ট তো ধরা যাবে না। ক্রিকেটের তো একটা গাইডলাইন আছে মাঠের, আজকে জানতে হবে। কাজ করার আগে এখানে বিশেষজ্ঞরা আছেন, অমিত দত্ত আছেন, দিলীপ চন্দি আছেন, শীতিলধর আছেন, নিরঞ্জন দাস ওইগুলা জানে, ওনাদেরকে জিজ্ঞেস করা হয়নি, না করে কমলা রং করে দেওয়া হচ্ছে। তারপর আমি যখন বললাম, বলে আমি কমলা রং করাটা আটকালাম। আমি কন্ট্রাক্টরকে বললাম, ইনচার্জকে বললাম যে ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে। আজ পর্যন্ত আমি বা আমার সভাপতি একটা পরিষ্কার করে বলতে চাই, জেলা ক্রীড়া সংস্থার এই 5 কোটি টাকার ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা শুধু শিলান্যাসের সময় জেলা শাসকের সাথে এখানে দাঁড়িয়ে একটা ফটো উঠেছিলাম, আর আমাদেরকে কোনো ব্যাপারে কোনো দিন কোনো ব্যাপারে জিজ্ঞেস করা হয়নি। এই হলো এই বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যাপার। এইরকম 5 জন ব্যক্তি, এই 5 ব্যক্তি যখন আমি জিবিতে একটা এজেন্ডা নিয়ে আসলাম রিগার্ডিং ডিসকাশন এনসুইং বিজিএম, ওনারা সেই মিটিং বয়কট করলেন। আমি বুঝতে পারি না যে ওনারা ভয় কোথায় পান। ইলেকশন খেলতে ভয় পান না বিনা ইলেকশনে থাকবেন শিলচর রেডক্রসের মতো? রেডক্রসের মতো একটা প্রতিষ্ঠান আজকে কত বছর হচ্ছে ইলেকশন হচ্ছে না? আমি শিলচরের জনগণের কাছে একটা আবেদন রাখতে চাই, যখন আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন একটা কথা মাথায় রাখবেন, যে এমন প্রতিনিধি এখানে নির্বাচিত করবেন না যে প্রতিষ্ঠানগুলিকে, আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এগুলো আমি মানতেই পারি না। আর এইগুলার জন্য আমি প্রতিবাদ করব, প্রয়োজন হলে রাস্তায় নেমে পড়বো। তালা মারে কি আমাকে আটকানো যাবে? রাস্তায় আটকাতে পারবে আমাকে? আমি আস্থা শিলচরবাসীকে ডেকে নিয়ে আসবো, প্রতিবাদ করব। শিলচর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আমি মুখ্যমন্ত্রীকেও জানাবো। আরেকটা কথা আপনাকে বলতে আমি বলি, আজকের থেকে 1-1.5 বছর আগে সংসদীয় নেতা হওয়ার পর গৌরব গগৈ শিলচর সফরে এসেছিলেন একদিন। আসার পর উনি আমাদের জেলা কংগ্রেস সভাপতিকে বলেছিলেন যে আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থায় সকালে মর্নিং ওয়াক করতে একবার যাব, আর একাডেমির ছাত্রদের সাথে একবার কথা বলবো। তখন আমি ছিলাম আসাম অলিম্পিকের মিটিং এ। এই ফোনটা জেলা কংগ্রেস সভাপতি, আমার সভাপতি শিবব্রত দত্ত মহাশয়কে বললেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, অতনুকি করা? আমি তো বাইরে ছিলাম। আমি বললাম একজন এমপি, ভারতবর্ষের পার্লামেন্টের 2য় সারির নেতা, উনি যদি এখানে আসেন, আমার জেলা ক্রীড়া সংস্থায় ভ্রমণ, প্রাতঃ ভ্রমণের জন্য মাঠে ঢুকেন, আর একাডেমির বাচ্চাদের যদি সাথে বলেন, কি দোষ আছে? তখন উনি বললেন, আমি বিধায়ককেও বলেছি। ঠিক আছে দাদা, এটা পারমিশন দিয়ে দাও, আর একটা মেমেন্টো এবং উত্তরীয় দিয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওনাকে একটু সম্মান জানানোর ব্যবস্থা করবে। বাস হয়ে গেল। 4-5 দিন পরে আমার এগেইনস্টে একটা কমপ্লেইন অফিস সেক্রেটারি সভাপতির কাছে দরজা বন্ধ করে তুলসীদাস বণিক কনফারেন্সে সবাই মিলে, যারা আজকে আমার বিরোধিতা করছেন, যে গৌরব গগৈকে কেন মাঠে দেওয়া হতো, অতনু ভট্টাচার্য যে কংগ্রেস রাজনীতি করছে, কংগ্রেস দেখে নিয়ে আসছে হেই সেই। আমি এইটা দেখে বড় হয়েছি। নরুলুদা, কবীন্দ্রপুর খেস্ত, সন্তোষ মোহন দেব একটাতে ডিএসএতে বসা, আপনারাও দেখেছেন। আপনারাও আজকে উত্তমদা জেলা ক্রীড়া সংস্থার সদস্য, আপনারা সাংবাদিক বন্ধুরাও দেখেছেন। আসাম অলিম্পিক এখানে হয়েছে, বড় বড় খেলা হয়েছে, ইংল্যান্ড ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, 3 জন বসে, আমার কাছে এই ফটো আছে। সেই পরিবেশ আজকে কোথায়? রাজনীতি, এখানে রাজনীতি হচ্ছে না। আমি এই পোস্ট দেওয়া রাজনীতি। আর আমি আজকেও বিকাশ দাকে ফটো পাঠিয়েছি যে জেলা ক্রীড়া সংস্থার সদস্য অফিস বিহাররা ভারতীয় জনতা পার্টির শিলচর বিধায়কের অফিসে বসে সভা করছেন। আমি আজকেও ফটো দিয়েছি বিকাশ দাকে, আমার সব অফিস বিহাররা বসা।
এইটা কোন পলিটিক্স? এটা কোন পলিটিক্স হচ্ছে এখানে? ক্রীড়া জগতে পলিটিক্সের একটা লেভেল ছেড়ে দিয়েছে। আমি এইগুলা এতদিন বলিনি, শুধু একটাই কারণে। আমি আগেও বলছি, জেলা ক্রীড়া সংস্থাকে আমি ভালোবাসি, সবাইকে আমি পরিবারের মতো মনে করি, তাই আমি এই ব্যাপারটা বাজারে সবার মাধ্যমে পৌঁছাতে আমি চাইনি। কিন্তু আজ আমাকে বাধ্য করা হচ্ছে বলার জন্য, আমাকে বাধ্য করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমাকে ঢুকতে দেওয়া হবে না। আমি কংগ্রেসই পলিটিক্স করছি। এনএম গুপ্তর সময় আমি আমার সভাপতিকে নিয়ে মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের কাছে চাঁদার জন্য গেছি। আমি এবং আমার সভাপতি মিলে কৌশিক রায় মহাশয়কে বলেছি যে এনএম গুপ্তর ওপেনিং অথবা ক্লোজিং প্রোগ্রামে আমি চাই দাদা যে আসামের মুখ্যমন্ত্রী যদি এটা ওপেনিং বা ক্লোজিং সেরিমনিতে থাকেন। উনার কথা আমি বলেছি, উনি সঙ্গে সঙ্গে ফোন করেছেন। ফোন করার পরে ওদিক থেকে উত্তর এসেছে যে ঠিক আছে, জয়ন্ত মল্ল বড়ুয়া উইল প্রেজেন্ট দিস অকেশন, আইদার ইনাগুরেশন আইদার ক্লোজিং। সেইটা আমার একটা বিরাট অপরাধ। আমাকে সবাই মিলে চার্জ করছে যে তুমি কংগ্রেসি পলিটিক্স করছো, আমাদের মন্ত্রীর কাছে তুমি কেন গেছো? মন্ত্রী কেউ না। আমি বার্তালিপিতে একটু আগে দেখেছি, উনি বলেছেন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব শিলচর জেলা ক্রীড়া সংস্থার সব প্রতিষ্ঠান। হ্যাঁ, আমি জানি প্রধানমন্ত্রী কেউ ব্যক্তিগত না, মুখ্যমন্ত্রী কেউ ব্যক্তিগত, আমাদের সবার, বিধায়ক আমাদের সবার, সাংসদ আমাদের সবার। যিনি জয়ী হয়েছেন আমার, উনি শুধু কেউ বলতে পারবে না যে আমার আর তোমার। বাইরে থাকে আপনি জানেন না, এইভাবে টাকা চুরি হয়েছে, 3জন 4জন আমাকে লিখিত দিয়েছে। টাকা পরে ইনস্ট্যান্ট সিসি ক্যামেরার মাঝে আপলোড করা আছে, রাহুল ব্যাংক থেকে তুলে আনে আমাকে রাস্তায় টাকা দিয়েছে। যারা যেই সম্পাদক হোক, যে সদস্য হোক, এই চুরদেরকে যারা মদত করছেন, তাদের চরিত্র সম্বন্ধে আপনারা খুলসা করে দেন। জেলা ক্রীড়া সংস্থা রক্ষা করুন, আপনাদের কাছে আমার বিনম্র আবেদন। আপনারা, আমি জানি, আমি বিগত কয়েক বছর থেকে দেখছি যে আপনারা জেলা ক্রীড়া সংস্থার শুভাকাঙ্ক্ষী, এবং আমার যখন কোনো ভুল হয়েছে আপনারা কিন্তু আমাকেও ছেড়ে কথা বলেননি। আমি বিকাশ দাকেও দেখেছি, দিজান দাকেও দেখেছি, সবাইকে দেখেছি। আমি এখনো বলবো আমার যেগুলা ভুল আপনারা সমালোচনা করুন, তাহলে আমি শুধরাতে পারবো। কিন্তু এইসব জিনিস আপনারাও সহযোগিতা করতে হবে এই সংস্থাকে বাঁচাতে হলে। তার জন্য আপনাদের কাছে আমার বিনম্র আবেদন রইল। বলতে গেলে ক্লাব হাউস নবরূপে নির্মাণ করার জন্য আমরা রটারি ক্লাবের থ্রুতে আমরা বুধবল দিকে রাজি করিয়েছি 50 লাখ টাকা। আজকে উনি এখানে আসছেন, উনি এগিয়ে এসে দেখতে পাচ্ছেন আমাদের এই কর্মকাণ্ড, উনি ভয় পেয়ে গেছেন। আর উনার আরেকটা জিনিস আছে, আমাদের অবস্থা আরেকটা বলি, আগেও বলেছি যে আমরা অডিট রিপোর্ট সময় মতো দিতে পারি নাই, এইবারও আমরা হয় নাই। আমাদের সোসাইটি রেজিস্ট্রেশন ল্যাপস হয়ে গেছে দাদা। জানুয়ারিতে আমি সোসাইটি রেজিস্ট্রেশনের জন্য আমার অফিস বিয়ারার গ্রুপে মেসেজ দিয়েছি যে প্রত্যেক মেম্বারকে ওদের ডকুমেন্টস আমাকে দেওয়ার জন্য। সেম আমি আবার 29/5/2025 আমি গ্রুপে মেসেজ দিয়েছি, আবার দিয়েছি 12/8/2025। 3বার মেসেজ দেওয়ার পর 2জন সদস্য ছাড়া কেউ ওদের ডকুমেন্ট জমা দেয়নি। জিএস এর সোসাইটি রেজিস্ট্রেশন ল্যাপস হয়ে গেছে। ডোনাররা যখন আসবে ওদেরকে তো ইনকাম ট্যাক্স রিবেট দিতেই হবে। আজকে সোসাইটি রেজিস্ট্রেশন নাই, 12 এর রেজিস্ট্রেশন নাই, আমার আপডেট, আমার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয় নাই। ওনারা কেমনে আমাদেরকে টাকা দেবেন? আমি উত্তম দাকে বলছি, আপনি একজন ইনডোর ব্যাডমিন্টনের আপনি দেখবেন গিয়ে কি অবস্থা। ব্যাডমিন্টনের ম্যাচ গুলা এতদিন দাবি দেওয়া করার পর আজকে 4 বছর থেকে ছিঁড়া, আমি কিনে এনে রেখেছি লাগানোর জন্য। যেই আমাকে সাসপেন্ড করা হয়েছে, 3-4 দিনের ভিতরে লোকাল পেইন্টার এনে পেইন্ট করে লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে 4 লক্ষ টাকার নেট নষ্ট। আমি টেবিল টেনিসের নেট এনে রেখেছি, গুয়াহাটি থেকে নিয়ে আসছি, মানুষ আনিয়ে ফিট করেছি, ওপেনিং করতে পারছি না। আমি জিবিতে এজেন্ডা আনলে বাধা দেওয়া হয়, সামনে আমার একটা গেট। আমি জুন জুলাই আগস্ট, যখন এই জুন জুলাই 2 মাস আমি এখানে নাই, আমার ফুটবল কোলাপস করছে। 2nd ডিভিশন 3rd ডিভিশন ফুটবল হয়নি। এরপরে আমি আসছি, আসার পরে মাঠ পাচ্ছি না, খেলার উপযুক্ত করে নিতে পারছি না। আমার ভলিবল বন্ধ, সেই লেভেলে আমি পার্টিসিপেট করতে পারছি না, লোকাল টুর্নামেন্ট করতে পারছি না। আমার হকি লিগ হয় নাই, আমার ইনডোরের কোনো খেলা হয় নাই। তার জন্য কে রেসপন্সিবিলিটি? আমি রেসপন্সিবল, আমি মানি। কিন্তু আমার কর্মকর্তারা যখন আমার সাথে কোঅপারেশন করেন না, তো ওনারা রিজাইন দিয়ে চলে যান না কেন? তাহলে তো আমি
ওইখানে অ্যাপয়েন্ট দিয়ে দিতে পারি কাউকে যারা কাজ করে। এবং অতনুপট বেশি দিন নাই, তার লোক ধরিও না, ভয় দেখানো হচ্ছে। আমরা রাজনীতিতেও ভয় দেখি, মন কি বাত মে आओ तो अरुणोदय मिलेगा, डीएसए में एकेडमी का कोच हमारा साथ रहो तो एकेडमी में तुम चांस पाएगा। আমার সাথে আমার বন্ধুবর্গ বসা, উনিও জানেন উনার মেয়ে একাডেমিতে আসে, কি চলছে এখানে, উনিও জানেন এইসব জিনিস। বাধা দেয় না কোনোভাবে, কোনো কিছু বলা পাত্তা দেয় না। একজন তো অনেক টাকা জমিয়ে রেখেছে, ওই যে আমাদের টাইলসের দোকান, ওই ভাড়াই দেয় না, বারবার বলা সত্ত্বেও দেয় না। এবং প্রতি মাসে আরেকটা জিনিস জেনে রাখুন, ডিএস এর কিভাবে ক্ষতি হচ্ছে, প্রতি মাসে জিএসটি দেওয়া হয় না। ফিক্সড ডিপোজিট, আমার ডিএস এর ফিক্সড ডিপোজিট আমার মেসেজে আসে রিনিউ করার জন্য, ব্যাংকে যাওয়ার জন্য। আমি কোষাধ্যক্ষকে নিয়ে যেতে পারি না এই লাস্ট 2 বছর। একদিনও উনি ব্যাংকে যাননি, উনি গেছেন অ্যাকাউন্ট ব্লক করার জন্য। উনি কিন্তু একদিনও ফিক্সড ডিপোজিট, আমি উনাকে মেসেজ পাঠিয়েছি, কাগজ দিয়েছি, উনি ফিক্সড ডিপোজিট দেখে কবে কোনটা শেষ হয়েছে রিনিউয়ের জন্য। আমাদের যারা নিজস্ব ফিক্সড ডিপোজিট ব্যাংকে থাকে, আমরা যখন মেসেজ পাই আমরা ব্যাংকে যে হয়তো অটো রিনিউ করি অথবা এটা ক্লোজ করি। আমার জেলা ক্রীড়া সংস্থার একটাও এফডি রিনিউ করার জন্য আমার কোষাধ্যক্ষকে নিয়ে একদিন আমি যেতে পারি নাই, বারবার বলা সত্ত্বেও। কিন্তু উনি ব্যাংকে চলে গেছেন, গিয়ে অ্যাকাউন্ট 4টা ব্লক করে রেখেছেন। উনি কি জেলা ক্রীড়া সংস্থার শুভাকাঙ্ক্ষী? উনি শুভাকাঙ্ক্ষী? উনি গতকাল অথরিটি কে দিয়েছে? উইজি প্রেসিডেন্ট দেবেন, উনি কে? উনার তো এই অথরিটি নাই যে ডিএস এর প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি কোনো সময় চিঠি লিখতে পারেন, বা কোনো কেউ চিঠি পাঠালে প্রেসিডেন্ট, উনার তো কোনো অথরিটি নাই। উনাকে কে রাইট দিল, কোন জিবি রাইট দিল যে উনি আসাম অলিম্পিকে চিঠি পাঠাবেন, ব্যাংকে গিয়ে চিঠি দেবেন, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন চিঠি দেবেন? উনি কি নিজের ডমিনেট করছেন, পাওয়ার দেখাচ্ছেন? উনার পিছনে কে আছে আপনারা খুঁজে বার করুন। আসাম অলিম্পিককে যখন আমি আমন্ত্রণ জানিয়ে আনলাম এখানে সভা করার জন্য, আপনি আমার একটু শুধু আমি বলছি, বাকি আমার অ্যাডভোকেট বন্ধু বলবেন। গত 1 ডিসেম্বর আসাম অলিম্পিক আমাকে চিঠি দিল যে 31 ডিসেম্বরের ভিতরে জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি তৈরি করতে হবে, অর্ডার। আসাম অলিম্পিক আমাদের প্যারেন্ট বডি। তারপর কি হলো, আমি আমার অ্যাডভোকেটের সাথে ডিসকাস করলাম, উনি বললেন আসাম অলিম্পিক যদি করেই নেয় তার ইন্টারিয়াম ইনজাংশনকে এক্সটেন্ড করার কোনো প্রয়োজন নাই। না বন্ধু, আমি উনার কথা মতো 3 ডিসেম্বর আমি কোর্টে মুভ করি নাই। আমি জানি 31 ডিসেম্বর মধ্যে আমার কাজ শেষ হতে পারে। আমি তো লালায়িত নাই চেয়ারে বসে, আমার তো ইনকাম নাই, এখানে বসতেই হবে, মরতেই হবে, খাইতেই হবে, বারবার আমাকে সেক্রেটারি হতে হবে, প্রেসিডেন্ট হতে হবে, আমাকে 20 বছর থেকে সুইমিং ভাইস প্রেসিডেন্ট থাকতে হবে, সেক্রেটারি থাকতে হবে। আমার এই খাই নাই। কিন্তু আমি, আমার একটা প্ল্যান ছিল জেলা ক্রীড়া সংস্থাকে কিভাবে সাজানো যায়। আমার 3টা উদ্দেশ্য ছিল, আমি একটা তো ফেল মেরে দিয়েছি। আমার হকি একাডেমি বানানোর খুব ইচ্ছা ছিল। আমি আপনাদের সাথে বসে প্রথম ইলেকশনের আগে সবাই ছিলেন, বলেছিলাম যে আমি ফুটবল একাডেমি, ইনডোর ক্রিকেট, তারপর কালচারাল একাডেমি, আমার টেবিল টেনিস একাডেমি, যে টেবিল টেনিস দিয়ে শিলচরকে গর্বিত করে রাখছে। বিগত 2 বছর শিলচরের পারফরমেন্স বলতে শুধু টেবিল টেনিস, সেই টেবিল টেনিসের একাডেমিকে আমি সম্পূর্ণ করতে পারছি না। আমাকে বাধা দেওয়া হচ্ছে বারবার, প্রথম থেকেই বাধা দেওয়া হচ্ছে। আমি জোর করে এটা করেছি, কিন্তু আজকে ওপেনিং করতে পারছি না। আসলো, আমি ম্যাজিস্ট্রেটকে এনে বসিয়েছি। আমার 2-4 জন সদস্য বলেন ম্যাজিস্ট্রেটকে ওনারা কিছু জানেনই না, ওনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু এটাও আমি জানি না। ওনারা ম্যাজিস্ট্রেটকে বলেন আপনি কেন আসছেন, আপনাকে কেন আনা হলো? উনি ম্যাজিস্ট্রেট স্যার উত্তর দিয়েছেন বসে যে আমি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে কোনো জায়গায় যাইতে পারি, আমাকে কেউ আমন্ত্রণ জানানোর প্রয়োজন নাই, আই এম দ্য ডিস্ট্রিক্ট অথরিটি। উনি যখন বলছেন, তারপরে উনার সাথে তর্কাতর্কি চলছে, তখন উনি আজকে মাইনুসে লিখেছেন, অলিম্পিকের যিনি মাইনুস লিখেছেন উনি বলেছেন আপনি মাইনুসে রুট ডাউন করুন, ওর নাম ও বারবার কথা বলছে। আমার ডিএস এর প্রসিডিং বুক আমার হাত থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, বলছে রক্ষণা করার জন্য নিচ্ছে। আজকে পর্যন্ত পুলিশকে আমি এফআইআর করেছি, পুলিশ ইনভেস্টিগেশন করেছে, সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে গেছে, কিন্তু আমার প্রসিডিং বুকের খবর নাই। আমি আসার আগে আরেকটা প্রসিডিং বুক চুরি হয়েছে জেলা ক্রীড়া সংস্থাতে। কিন্তু কেন?
প্রশাসন কে মদত দিচ্ছে ওদের, ওইটা আপনারা খুঁজে বার করুন, কারণ আমি তো বলতে পারছি না। কেউ তো মদত দিচ্ছে, এসপি কে ফোন করা হচ্ছে, ডিসি কে ফোন করা হচ্ছে। এখন উনাদেরকে জিজ্ঞেস করলে বলে, আপনারা জিজ্ঞেস করুন ওসি কে, এসপি স্যারকে, তখন উনি নূতন হয়েছেন, জানেন না ডিসি এসপি এখন নতুন, যে কেন প্রসিডিংস বুকের ব্যাপারে আমাকে কিছু জানানো হচ্ছে না। আজকে 4 মাস হয়ে গেছে, আমি কেমনে সভা করব? আর আপনি বলছেন যে 4-5 জন অলিম্পিক বলে গেছে যে আপনারা 4-5 জনের জন্য ডিএস এর এই অবস্থা, এবং এটা পরের দিন ওই রাজ কাকতি আর জাহিরুল ইসলামের স্টেটমেন্ট প্রত্যেকটা পত্রিকায় এসেছে। আমাকে নতুন করে বলতে হবে না, সবাই বুঝে গেছে যে উদ্দেশ্যটা কি। আর আমি আজকেও বলছি, আপনাদেরকে আবারও বিনম্র অনুরোধ জানাচ্ছি, যারা জেলা ক্রীড়া সংস্থার শুভাকাঙ্ক্ষী ওদেরকে অনুরোধ করুন, আপনাদের মাধ্যমে আমার অনুরোধটা ওদের কাছে পৌঁছে দেন, যে এই সব যারা জেলা ক্রীড়া সংস্থা করে শেষ করে দিতে চাচ্ছে, এদের সাথে সহযোগিতা না করার জন্য। ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। পৃথিবী গোল, আজ আমার কাল তোমার, ভয় পাওয়ার কিচ্ছু নাই। লড়াই করুন। 227 জন মেম্বারকে আমি আহ্বান জানাবো, আমি প্রয়োজন হলে নাগরিক সভা করব, কিন্তু আমি ছাড়বো না। কিন্তু এইভাবে আমাকে চালালে আমি সরব না। আইনি লড়াই আমিও লড়বো। থেকে জিমের স্টাফ অমিত জেলা ক্রীড়া সংস্থার কোষাগারে কালেকশন জমা করছে না। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, বললো আমার সেক্রেটারি বলছেন ডিএসএ তে আমি টাকা দেবো না। আমি এটাও জানতে চাই যে জিমের টাকা 10 টাকা হোক 20 টাকা হোক, এটা কি কেউ বাড়িতে থাকবে? জেলা ক্রীড়া সংস্থার ব্যাংকে যদি থাকে 1 টাকা হলেও তো ইন্টারেস্ট হবে। এই কথাটা তো কেউ কাছে ব্যক্তিগতভাবে থাকার কথা নয়। কেন 2 মাস থেকে এই টাকাটা ব্যক্তিগতভাবে রইল? আমি সাসপেন্ড করি নাই। সানসেসের মূল নায়ক আমার কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, উনি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে সিগনেচার ক্যাম্পেইন করেছেন। এইগুলা সবাই বাড়িতে রেকর্ড আছে। উনার বাড়িতে সবাইকে ডেকে নিয়ে খাইয়েছেন, বসে সিগনেচার করেছেন, বলছেন এমএলএ এর নির্দেশে নাকি উনি করছেন। এই কথা বলার পর সবাই সিগনেচার দিয়ে দিয়েছে। আর এখন আমার উপরে পড়ছে আশিস কৌশিকের সাসপেনশন নিয়ে। আমি জানি জেলা ক্রীড়া সংস্থায় কেউ সাসপেন্ড করার অধিকার নাই, আমি এটা জানি। আমি আরেকদিন স্টেটমেন্ট দিয়েছি, বিকাশ দাকে পত্রিকায় এসেছে যে এটা ভুল সিদ্ধান্ত। জেলা ক্রীড়া সংস্থায় কাউকে সাসপেন্ড, কারণ এটা আমাকে আমার অ্যাডভোকেট বন্ধু ধরিয়ে দিয়েছেন যে আমাদের সংবিধানে লেখা আছে অতনু ভট্টাচার্য ইজ নট এ মেম্বার অফ ডিএসএ। মেম্বার কল্লুল সংঘ, মালগ্রাম ক্লাব, বিজয়ী সংঘ। আমাকে সাসপেন্ড করে কোনো লাভ হবে না। আমি কালকে আরেক ক্লাব থেকে চলে আসবো, কোন গ্রাউন্ডে আমাকে আটকানো যাবে? আশিস চক্রবর্তী আর কৌশিক রায়, ওনারা তো আমার উপরে চটা, ওনারাও জানুক, নিশ্চয়ই ওনারা জানে, কিন্তু যেহেতু দে আর ইউনাইটেডলি আমাকে অ্যাটাক করার জন্য এইসব প্ল্যানিং চলছে। এই প্রক্রিয়াটা আমার বন্ধুবর বলবেন। আমি তো বলছি যে অন্যায়ভাবে আমাকে সরানোর চেষ্টা করলে আমি লড়ে যাব। অ্যাকচুয়ালি দাদা, এই কথাটার উত্তর হলো, আমি দেখেছি বিপ্লব মুখার্জি, এটার লোক আরেকটা কথা বলতে হয়। বিপ্লব মুখার্জিকে আমরা হাতে নাতে ধরেছি চুরির জন্য, ডুপ্লিকেট মানি রিসিট। ওনার যখন ওনার পার্টির কাছে এক মানি রিসিট, আমার কাছে আরেক মানি রিসিট, সব যখন আমি জানতে পারলাম সুইমিং এ, টেনিসে, ব্যাডমিন্টনে সব জায়গায় চলছে। হ্যাঁ, তবে আমি সুযোগ দিয়েছিলাম দাদা, অনেক আরো 2-1 জন এরকম করেছে, ওদেরকে সুযোগ দিয়েছি, ওরা শুধরে গেছে। বর্তমানে একটা চক্র হলো রাহুলের হাতে, ইন্দোরের। ওকে বাঁচানোর জন্য উঠে পড়ে কয়েকজন লেগেছে, কারণ ওকে ছাড়ালে ও আর কিছু বলে দেবে যে কে কে জড়িত আছে। ওর জন্য ওকে বাঁচানোর জন্য চেষ্টা চলছে। আমি এত ডিটেইলসে বলতে হলে দাদা আমার কাছে সব ডকুমেন্টস থাকতে হবে। সব ট্রেজারার অ্যাকাউন্টসের যে মানি রিসিট, ভাউচার, সব ট্রেজারার লক করে, আপনারা পত্রিকায় দেখেছেন। আমি 25-8 অগাস্টের জিবি মিটিং এটা প্লেস করেছি। জিবি আমাকে অথরিটি দিয়েছে যে ট্রেজারার কোনো সিগনেচার করতে পারবেন না। ট্রেজারারকে বয়কট করে আমি প্রেসিডেন্ট আর সেক্রেটারি আমরা সিগনেচার করে ডিএসএ চালাচ্ছি। উনার লক খুললে বুঝতে পারবো কত টাকার ভাউচার আছে, কি আছে। 1 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে। বলছি না, আপনার আগের এই কথাটা আমি বলছি, আমার নজরে পড়ে নাই যে আমি যে 5,000 টাকা দিচ্ছি যেটার বাড়ি রিসিট ইস্যু হয় নাই, এটা আমার নজরে আছে। আরেকটা নজরে আছে, আমি এনএম গুপ্তর দেখেছি 3টা অ্যামাউন্ট নিয়ার অ্যাবাউট 20,000 টোটাল। সাংবাদিক সম্মেলন করলাম, অনেক আরো বলার আছে, শোনার শেষ নাই। কিন্তু আমি জানি আমার এটার কাউন্টার হবে,
তারপরে আমি প্রুফ সমেত আপনাদেরকে আরেকটা কাউন্টার দেবো। আমার চেম্বারে আসে এই ব্যাপার নিয়ে। ওরা আমার তো অনেক আগে থেকে চেনা জানা। তখন ব্যাপারটা যেটা সে রিপোর্ট করে যে অসাংবিধানিক সাংঘানোর প্রয়াস হচ্ছে এবং একটা ডিসিশন নেওয়া হচ্ছে জিবিতে যে জিবি মানে ওকে সভাপতি থেকে সম্পাদক থেকে সরিয়ে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো ন্যাচারালি কোনো ক্ষমতা বা পাওয়ার পেলাম, তো আমরা মোকদ্দমা করলাম সেই জিবির ডিসিশনকে চ্যালেঞ্জ করে এবং ইন্টারিম একটা অর্ডার নিলাম। প্রথমে যখন মোকদ্দমা করার সময় আপনারা মোকদ্দমার পুরো বিষয়বস্তুটা যদি আপনারা উদ্দেশ্যটা ছিল হলো যে কোনো ভাবে জিবি করে জিবির মাধ্যমে অ্যানুয়াল জেনারেল মিটিং করে বা বিজিএম করে নতুন কমিটি গঠন করা। কারণ অতনু আমাকে নিজেই বলেছে যে আমার টার্ম শেষ হয়ে যাচ্ছে বা শেষ, তো আমি এই সংস্থার সঙ্গে যদি রিইলেক্টেড হই, ইলেকশন হয়ে কন্টেস্ট করি, আমি যদি জিতি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার যে সম্পাদক হিসাবে আমার টার্মটা শেষ হয়ে গেছে, তো আমি এটার সঙ্গে জড়িত থাকার আমার কোনো উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য যে আমি বিজিএম করে নতুন কমিটির কাছে গণতান্ত্রিকভাবে সঁপে দেব। অতনুর সঙ্গে কথাবার্তা বলার সময় অতনুই আমাকে বলেছে যদি এটাই যদি অন্তরায় হয় তাহলে ডিসকন্টিনিউ কিভাবে করা যায় করে দাও, ইন্টারিম ইনজাংশন। আমরা সেইভাবে 3 ডিসেম্বর এটা অতনুর কথা মতোই আমরা এক্সটেনশন করার জন্য দেই। নেক্সট ডেট যখন 9 জানুয়ারি পড়লো, ঠিক আছে, সেই ডেটে ব্যক্তিগত কারণে যে ওই গেছে, কিন্তু একমাত্র জিএসএ কে রিপ্রেজেন্ট করছেন কিন্তু একমাত্র প্রেসিডেন্ট, আর কেউ নেই। প্রেসিডেন্টের যে উকিল ছিলেন উনার নিকটাত্মীয় মারা যাওয়ায় উনি থাকেননি। সেটা যে কোনো সময় হয়, আমরা এটা নিয়ে কোনো সময় এজিটেট করি না, কখনো করি না। কিন্তু সেই ডেটে আমরা ইচ্ছে করেই এটা দিইনি, এক্সটেনশনেরটা অতনুর কথা মতো আমরা দিইনি। তখন দেখলাম 9 তারিখেও এই জিনিসটা কিন্তু তার বিরুদ্ধে আসলো না। তখন ইচ্ছে করে আমরা পিটিশনটা দিলাম যাতে এই যে আমাদের পিটিশনটা রিজেক্ট করে এবং এটা অর্ডারের মাধ্যমে রিফ্লেক্ট হয়, স্বার্থে করা হয়েছে। বিজিএম এর ও বলেছে তার জন্য ইন্টারিম অর্ডার উঠে যাক, আমরা বলেছি ঠিক আছে। কিন্তু আশ্চর্য লাগলো গতকালকে দেখুন ইন্টারিম অর্ডার ভ্যাকেট হয়ে গেছে, কে এই করছে, কাগজ দেখা নাকা করা হচ্ছে, এটা নিয়ে এটা অন্য ধরনের বিষয়। কিন্তু কালকে যেটা হয়েছে, যে আমি রাত্রে 10টার সময় জানতে পারলাম, আশ্চর্য লেগেছে। ডিএস এর মতো একটা সংস্থাতে আমার মেয়েও এখানে ক্রিকেট শিখতে গেছে, আমার 2 মেয়ে শিখতে গেছে, আজকে লজ্জা লাগছে। আমি অ্যাডভোকেট, অতনুর অ্যাডভোকেট হিসাবে বলছি না, এই জায়গার সিটিজেন হিসাবে বলছি। আমি নিজে ডিএসএ তে আমার মা বাবার নামে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ স্পন্সর করছি। আমি লজ্জা পাচ্ছে যে মানুষগুলো গিয়ে কালকে রাত্রে লাগিয়েছে। আমি ডিএসএ এর কর্তা ব্যক্তিদের নামে মানুষের চিনিও না, ওরা কে ওটা আমার জানারও দরকার না। যারা করেছে ওরা জানে না ওরা কোন সংস্থায় সঙ্গে জড়িত। দে আর জাস্ট হুলিগানস, দে আর জাস্ট হুলিগানস। আর এই হুলিগানস জিনিসটা করতে পারছে এখানে ডিএস এর মতো জায়গাতে, কারণ ওখানে কেউ এগিয়ে আসছে না। সবাই আমি ভালো মানুষ, তুমি মিটিং এ যা তা বলো, আমি কিছু বলবো না। আশ্চর্য লাগে
ডিএসএ তে যদি গভর্নিং বডিতে 54 জন 52 জন মানুষ আছে, প্রত্যেকটা ক্লাবের প্রত্যেকজন সদস্যের এটা কর্তব্য যে ডিএস এর সংবিধানকে আমি রক্ষা করি। 4-5 জন হুলিগান মিলে একটা মিটিং বানচাল করে দেবে, প্রসিডিং বুক চুরি করে নিয়ে যাবে, সেক্রেটারির রুমে তালা মারিয়ে দেবে, আর বাকিরা শুধু বসে থাকবে। রিয়েলি ডিসগাস্টিং। আমি জেনারেলি কাউকে অ্যাগ্রেসিভ ভাবে অ্যাডভাইস করি না, বাট নাও আই উইল অ্যাডভাইস অতনু। আইনের বিভিন্ন জিনিস আছে, আমি কি করব আইনের হিসাবে সেটা আদালতে বলবো, ঠিক আছে? আমি অলিম্পিক সংস্থার কাছে গিয়ে বলার মতো উকিল নই, বা ইয়ের কাছে বলার মতো আমাকে কেউ নিয়েও যেতে পারবে না। কিন্তু ইচ এন্ড এভরি যারা এটা পর্দা করছে, যে করাপশনের ব্যাপারে, যে করাপশনের এলিগেশন গুলো আছে, প্রত্যেকটা কাগজ অতনুর কাছ থেকে নিবার একজন একজন করে যে বিভিন্ন ব্রাঞ্চের সেক্রেটারি আছে, সবার এগেনস্টে ক্রিমিনাল কেস করব, সবার এগেনস্টে আদালতে ক্রিমিনাল কেস করব। থানায় নয় যে অমুকের ফোনে আর অমুকের ফোনে বেঁচে যাবে, আদালতে প্রমাণ সহ সবার এগেনস্টে একজন একজন করে করব, ঠিক আছে? এই সবকিছুর একটা সীমা আছে। হুলিগানিজমের একটা আছে, যেখানে আমার মেয়ে খেলতে যাবে, আরো 10টা মানুষের 10টা গার্জিয়ানের ছেলে মেয়ে যাবো, ওখানে শিক্ষা, খেলাধুলা কি একটা শিক্ষা, নিয়মানুবর্তিতা, আদব কায়দা সবকিছু শিক্ষার ব্যাপার। এই হুলিগানসদের দেখে শিলচর শহর চলবে? 4-5টে 7টে 8টা 10টা হুলিগানকে দেখে শিলচর শহর চলবে? আর ভাবে যদি এই হুলিগানসদের, আমি বলছি না অ্যাডভোকেট হিসেবে, আমি এত অতনুর অ্যাডভোকেট হিসেবে বলছি না যে এই 7টা 8টা 10টা 15টা হুলিগানসের জন্য বাকি সবাই ভয় পেয়ে যাবে। ডিএস এর এই যে কর্তা ব্যক্তিদের শরীরে রক্ত না থাকতে পারে, আমার মতো মানুষের পুরো রক্ত আছে। অতনু বলেছে রাস্তায় রাস্তায় আদালতে সব জায়গায় এইসব হুলিগানিজম মোকাবিলা করা হবে। হুলিগানসদের উপর ডিএসও কেন কোনো সংস্থাই ছেড়ে দেওয়া যাবে না। এবং সেক্রেটারি রেসপন্সিবল, আমার একটা যিনি জিমের ক্ষেত্রে রেসপন্সিবল আছেন, অ্যাকাউন্টস কেন আসেনি, কেন টাকা জমা হয়নি, সব রেসপন্সিবল একজন। এইভাবে আমি জানি না কতটা ব্রাঞ্চ আছে, যেখানেই আছে প্রত্যেকের এগেইনস্টে একটা একটা ক্রিমিনাল কেস করা। আর বাকি অতনুকে আইনের কিভাবে সুরক্ষা দিয়ে সেক্রেটারি রাখা যায় সেটা আরামসে দেখে নেব। হ্যাঁ, সেক্রেটারি যে ইন্টারিম অর্ডার কন্টিনিউ করিনি অতনুর কথায় বিজিএম হওয়ার জন্য, এটাকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় ওটা ভালোভাবে জানা আছে। অবভিয়াসলি করব নেক্সট উইকেই করব। ওনারা তো একদিন যদি সেক্রেটারি হন, ওনারা বুঝতে পারবেন যে 227 জন সদস্যর 15 জন একজন সেক্রেটারিকে রিমুভ করে দিতে পারে। ওনারা নিজেদের উপর নিজেরাই ভুগবেন। এটা আশ্চর্য লেগেছে, কিছুদিন আগের জেনারেল মিটিং এ অরিজিৎ গুপ্ত আমাকে চার্জিং করে বলছেন 40 লক্ষ টাকা তুমি কার পারমিশনে খরচ করেছো। আমি ওনাকে সেদিন বলেছিলাম আমি কালকেই আপনার এগেইনস্টে কোর্টে ফাইল করবো, আপনি যে অ্যালিগেশন এনেছেন আমার। উনি সঙ্গে সঙ্গে আমার রুমে এসে বলছেন আর এরকম বলবো না, ভুল হয়ে গেছে। আমি আজকে সাংবাদিক মাধ্যমের সাথে বলি, ওনার যদি সব চাপ থাকুক আবার আমাকে বলুক 40 লক্ষ টাকা আমি খরচ করেছি ফিরে এসে উইদাউট জিপি, আমি ওনার এগেইনস্টেও করবো। উনি একজন সেক্রেটারি ক্যান্ডিডেট, উনি শিলচর ক্রীড়া জগতের একটা নাম, আমরা ছোটবেলা থেকে জানি। উনি এইভাবে ওদেরকে সহযোগিতা করছেন। উনার ক্রিকেট বুদ্ধি, খেলাধুলার বুদ্ধি কোথায় আমার জানা নেই। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো আজকে যে আসাম ক্রিকেট কম্পিটিশন শুরু হয়েছে, সেই খেলার খরচাটা কোথা থেকে আসবে? সকালবেলা আমাকে আমার স্টাফ জিজ্ঞেস করেছিল পেমেন্ট, আমি উইদাউট মাই পারমিশন কোনো পেমেন্ট হবে না, অনলি প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি, কারণ ট্রেজারারের এই অথরিটি জীবিকা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। পরে আমরা আদালতে জানিয়েও দিয়েছি যে ট্রেজারার চেক সাইন করতে পারবে না, উনার কথা মতো, যারা উনি হিসাব দেন না উনার কথা কে শুনবে?
হ্যাঁ, কাজেই আমি বলেছি, এবং আমার সভাপতির সাথে কি কথা হয়েছে না কথা হয়েছে আপনারা জিজ্ঞেস করে নেবেন, আমি ওটা জানি না। কিন্তু আজকে যে ডেডলক শুরু হয়েছে, আমি হয়তো বাইরের থেকে পেমেন্ট করে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার রুম তালা মারা, উনারা তালা না করলে আমি কিন্তু তালা খুলবো না দাদা, সবাইকে বলে দিলাম যে উনারা দায়ী থাকবেন। কালকের থেকে যদি কোনো ডেডলক সৃষ্টি হয় শিলচর জেলা ক্রীড়া সংস্থায়, এমপ্লয়ি যদি চলে যায়, একাডেমি যদি কলাপস করে, দায়ী থাকবেন যারা কালকে তালা মারেছেন, ওরা সবাই নামে একটা একটা করে, আমিও আরেকটা কেস করবো। জেলা ক্রীড়া সংস্থার যদি কোনো ধরনের কোনো ক্ষতি হয় কোনো স্টাফের, যারা দিন আনে দিন খায়, ওদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। ঠিক আছে, কেস চলবে, আপনারা নিজের পকেট থেকে পয়সা দিয়ে চালান। আপনারা তো জিএস এর থেকে টাকা তুলে নিয়ে কেসের খরচ দিয়েছেন, আমি তো ব্যক্তিগতভাবে করেছি। জেলা ক্রীড়া সংস্থা থেকে টাকা নিয়ে আপনারা খরচ করেছেন কেসে, আপনাদের ক্ষমতা নাই নিজেদের থেকে চান্দা তুলে টাকা দিতে, তা আমার কাছে চেয়ে নিতেন, আমিও কিছু সাহায্য করতাম। এই অধিকার, এই ক্রীড়া সংস্থা আমরা ভিক্ষা মেঘে চাঁদা তুলি, বাচ্চাদের কাছে পয়সা নিয়ে সংস্থা চালাই, এটা আমার কাছে খুব দুঃখের। এবং আবারও বলছি, যদি এই অচলাবস্থায় ডিএস এর কোনো ক্ষতি হয়ে থাকে, তার জন্য জবাব দিতে হবে যারা গিয়ে কালকে তালা মেরেছেন। জনগণের কাছে জবাব দিতে হবে, আইনের কাছেও দিতে হবে, এবং প্রয়োজনে আমি বলেছি, আবারও বলছি, আমি শিলচরের নাগরিকদের কাছে ওই বিচার নিয়ে যাব।